এটা দেশ বিরোধী কথা, রাষ্ট্র বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা। যে সংবিধান তৈরি হয়েছে স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে, সেখানে স্বাধীনতার দিনটি পাল্টে দেওয়া, এটা এদের পুরনো ইতিহাসে আছে। 47 সালে যখন স্বাধীনতা আমরা পেলাম 15ই আগস্ট, সেই দিন তারা তেরঙ্গা পতাকা তোলেনি, গেরুয়া পতাকা তুলেছে এবং এই স্বাধীনতাকে তারা গাল দিয়েছে। কাজেই এটা এদের পক্ষে স্বাভাবিক, এরা যা খুশি তাই করতে পারে, এটা তার প্রমাণ। দেখুন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার জন্য ওই সময় যারা কাউন্সিলর ছিলেন বা পরবর্তীকালেও পুরো প্রশাসনের দায়িত্ব। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে গোটা ঘটনাটা শুনে এমনভাবে মনে হচ্ছে যে সিপিএমের সময় কলকাতার সমস্ত বাড়ি সব ঠিকঠাক চলতো, সব কিছু ঠিক হতো। সিপিএম যেন এটা না মনে করে যে আমরা প্রদীপ কুন্দলিয়ার বাড়ির কথা ভুলে গেছি, অরুণ দত্তর বাড়ির কথা ভুলে গেছি বা কলিন্স লেনের বাড়ির কথা ভুলে গেছি। হ্যাঁ, এটা অবশ্যই তফাৎ ছিল যে প্রদীপ কুন্দলিয়ার পয়সায় সিপিএমের বুদ্ধিজীবী পরিচালক সিনেমা বানাতেন বলে প্রদীপ কুন্দলিয়ার নাম চট করে সিপিএম উচ্চারণ করে না। প্রদীপ কুন্দলিয়ার পয়সায় সিপিএমের, আবার আমি রিপিট করছি, সিপিএমের কোন বুদ্ধিজীবী পরিচালক সিনেমা বানিয়েছিল সেটা মনে করলেই লোকের মনে পড়ে যাবে যে প্রদীপ কুন্দলিয়ার কটা বাড়ি কলকাতায় ভেঙে পড়েছিল এবং শেষ পর্যন্ত বুদ্ধবাবু ব্যবস্থা নেওয়ার আগে অবধি সে কীভাবে ঘুরে বেরিয়েছিল। কিংবা অরুণ দত্ত ল্যান্সডাউনে যার বাড়ি ভেঙে পড়েছিল একেবারে পাউরুটি স্লাইসের মতো, তার ওয়াটারলু স্ট্রিটের যে বার ছিল সেই বারে কারা খেতে যেত, এগুলো কলকাতা শহরের লোকজন ভোলেনি। সিপিএমের একটা অভ্যেস হচ্ছে যে সিপিএম হঠাৎ করে মনে করে যে আজ থেকে সব শুরু হয়েছে, সব দোষ তৃণমূলের। সিপিএম কি করেছে, সিপিএম বা পশ্চিমবাংলায় কি করেছে, কতজনকে গুলি করে মেরেছে, কটা বাড়ি সিপিএমের সময় ভেঙে পড়েছে। সিপিএমের মেয়র যখন কলকাতার ম্যান হলে 3 বছরের কিশোরী তলিয়ে গেছে তখন কি বলেছিলেন, এগুলো আমরা কেউ ভুলিনি। সিপিএমকে মানুষ সেই জন্যেই শাস্তি দিয়েছে। সিপিএমের একটু চুপ করে থাকা উচিত, ওদের বোঝা উচিত যে ওদের 4% ভোটটা কেন হয়েছে। ওরা, আবারও রিপিট করছি, অরুণ দত্ত, প্রদীপ কুন্দলিয়া, কলিন্স লেন, এগুলো গুগল থেকেও এখনও আলিমুদ্দিন স্ট্রিট মুছতে পারেনি। আলিমুদ্দিন স্ট্রিটের থেকে ঢিলছেড়া দূরত্বে কলিন্স লেনে বাড়ি ভেঙে পড়েছিল। অরুণ দত্ত সিপিএমের কাদের কাদের পয়সা দিতেন, অরুণ দত্তর ওয়াটারলু স্ট্রিটের রেস্টুরেন্টে কারা কারা খেতে যেত, সব আমাদের মনে আছে। সে সময় সিপিএম এর বিরুদ্ধে কিচ্ছু করেনি, সেই জন্যই অরুণ দত্ত এত বড় হতে পেরেছিল। কিংবা আমি প্রদীপ কুন্দলিয়ার কথা বললাম, আবারও বলছি, বাঘা যতীনে যা ঘটেছে তা দুঃখজনক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সিপিএমের এই বাড়ি ভেঙে পড়া, বেআইনি বাড়ি ইত্যাদি নিয়ে কথা বলাটা বন্ধ করা উচিত। এই যে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জলাভূমি ভেঙে যেসব জলাভূমি বুঝিয়ে যেসব বাড়ি তৈরি হয়েছিল, সেগুলো যখন প্রথম ভেঙে পড়তে শুরু করে, কাদের আমলে হয়েছিল, সিপিএমের কোন নেতারা মদত দিয়েছিলেন, সব আমাদের মনে আছে। বাইপাসের ধারে কী হয়েছিল সব আমাদের মনে আছে। সিপিএম এগুলো না বলে। সেখানে আপনি বললেন তাদের শাস্তি দিয়েছে মানুষ, 4% নামিয়ে দিয়েছে। শাস্তি তো দিয়েছে মানুষ, তৃণমূল কেন তাদের কথা বারবার মনে করাচ্ছে? তৃণমূল মনে করাচ্ছে, তৃণমূল যেহেতু সিপিএম বলছে বলে। সিপিএম হঠাৎ আজকে বলবার চেষ্টা করছে না যে আমরা হলাম গিয়ে সাধু আর সিপিএম, তৃণমূল সব দোষ তৃণমূলের। আবারও বলছি, কলকাতায় বেআইনি বাড়ি তৈরি করা, জলাভূমি বুঝানো, এইসব কাজে সিপিএমের ডক্টরেট ছিল। সিপিএম সে কাজে ডক্টরেট করেছে। সিপিএমের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত না কলকাতা শহরে। আবারও রিপিট করছি, যে সমস্ত জলাভূমি বুঝিয়ে বাড়ি হয়েছে, সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে, এসব কাজে সিপিএম ডক্টরেট অর্জন করেছিল। কিন্তু আমরা দেখলাম এর আগেও দীঘাতে যে অবৈধ হোটেল, তখনও কুণাল ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাম আমলের পাপ। এই সমস্ত 2011 সালের আগের কথা বারবার টেনে এনে এখনও রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়টা কি এখনও প্রাসঙ্গিক রয়েছে বলে আপনার মনে হয়? প্রাসঙ্গিক, সিপিএম পার্টিটাই আর প্রাসঙ্গিক নেই। কিন্তু এটা তো সত্যি কথা যে আপনি যে হোটেলটা ভাঙতে যাচ্ছেন, সেই হোটেলটা হয়তো 15 বছর আগে তৈরি হয়েছিল, 20 বছর আগে তৈরি হয়েছিল। সেগুলো আপনি কি করবেন? সেগুলো যারা পারমিশন দিয়েছে সেই সময় যেগুলো বৈধ করে গেছে, তাই না? কিন্তু তৃণমূলের আমলে তো চারিদিকে এই যে জলাভূমি ভরাট করে যে নতুন নতুন বিল্ডিং, এই অভিযোগ তো বারংবার উঠছে। আমি বলছি, যদি তৃণমূলের ক্ষেত্রে 3টে অভিযোগ উঠে থাকে, সিপিএমের ক্ষেত্রে অভিযোগটা 10টা।
সিপিএম এই কাজটা ডক্টরেট করেছে, সিপিএম এই কাজটা প্রথম শুরু করেছে। সিপিএম দেখিয়েছে যে আমাদের এই যে গোটা পূর্ব কলকাতার জলাভূমি কিভাবে ভরাট করতে হয়, কিভাবে সেখানে বেআইনি বাড়ি তুলতে হয়, সে একটা রেকর্ডও আমরা ভুলে যাই। বাংলার মানুষকে বা কলকাতার মানুষকে কি তাহলে এবার ওই 10টার মধ্যে 8টা ভুল করা সিপিএম, 5টার মধ্যে 3টে ভুল করা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নতুন কাউকে আনতে হবে? না, এটা বিষয় হচ্ছে বাংলার মানুষকে সতর্ক হতে হবে এবং প্রশাসনকেও, সে প্রশাসনে যেই থাকুক, তৃণমূল থাকুক অন্য কোনো দল, তাদেরকে সতর্ক হতে হবে এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। কিন্তু তাই বলে আপনি যেমনটা বলছিলেন গেরুয়া পতাকা রয়েছিল, বেশ অনেক বছর যাবৎ নাগপুরে তারা জাতীয় পতাকা পর্যন্ত উত্তোলন করেনি। এটা ঠিক কথা যে তারা তাদের অফিসে জাতীয় পতাকা তোলেনি বহুকাল ধরে, সাম্প্রতিককালে তারা শুরু করেছে। সেটাও হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য। তাদের মনের ভেতরে যা আছে সেটা এখনও আছে। কিন্তু সেখানে দাঁড়িয়েই তিনি বলছেন যে প্রকৃত স্বাধীনতা এসছে এই রাম মন্দির প্রতিষ্ঠার দিন থেকে। তার মানে তিনি কোথাও গিয়ে কি একটা ধর্মীয় মেরুকরণের দিকে ইঙ্গিত করতে চাইছেন, আরও বেশি ভরে প্রকট করার জন্য? তাদের কাজটাই তো তাই, অন্য কাজ তো কিছু নেই। ধর্মীয় মেরুকরণটাই তাদের প্রধান এবং একমাত্র কাজ। আপনার কি মনে হয় যে এর পিছনের কারণ কি? বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এইসব থেকে নজর ঘোরানো কি অন্যতম কারণ হতে পারে? দেখুন, সেগুলো হচ্ছে কারণ একটা তো বটেই। ভোট আসছে কয়েকটি রাজ্যে, স্বাভাবিকভাবে ধর্মপ্রাণ মানুষ তাদের দৃষ্টি ঘোরাবার একটা ব্যাপার তো থাকে, সেটা আছে। কিন্তু সেটা মানুষ কান দেবে না। বেকারি, খাদ্য সমস্যা এবং অন্যান্য বহু ধরনের সমস্যা আছে, যে সমস্যায় মানুষ জর্জরিত। সেই সমস্যা বজায় রেখে মানুষ ওটা চাইলেই ভোট দেবে, ব্যাপারটা এরকম না। রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি যাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার বলছেন যে দুনিয়ার হিন্দু এক হও, এই ধরনের কথা বলছেন, এই বিষয়টা নিয়ে কী করবেন? দেখুন, এই বিষয়ে আমার কোনো কথা নেই, তার কারণ ওকে আমি সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করি না। ওর সব মাথার সব কিছু ঘেটে গেছে, সেইখান থেকে ওর রাজনীতি কোনটা, ধর্ম কোনটা, সমাজ কোনটা, এসব ভুলে গেছে, সব গুলিয়ে ফেলেছে। তার ফলে যখন যা খুশি মনে হয় বলছে। তিনি তো ভবানীপুরে দাঁড়ালেও নাকি জিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে আমার কিছু বলার নেই, এটা পাগলের প্রলাপ।